প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আজ আমার চ্যানেলে ভিডিও থাকছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের কবিতা দিগ্বিজয়ের রূপকথা। লেখিকা নবনীতা দেবসেনের লেখা রক্তে আমার রাজপুত্র কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটির। নবনীতা দেবসেন বাংলা সাহিত্যে একজন জনপ্রিয় এবং বিখ্যাত লেখিকা। বাংলা, অসমিয়া, উড়িয়া, সংস্কৃত প্রভৃতি ভাষায় তার ছিল অসাধারণ দক্ষতা। পাশাপাশি তিনি জার্মানি, ফরাসি ও হিব্রু ভাষাতে যথেষ্ট দক্ষ ছিলেন। আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ে একটি কলেজে তিনি ভাষাতত্ত্ব সম্পর্কে, তুলনামূলক ভাষাবিজ্ঞান এই সম্পর্কে অধ্যাপনা করেছেন বেশ কিছু বছর। বিখ্যাত বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের স্ত্রী ছিলেন এই নবনীতা দেবসেন। নবনীতা দেবসেনের রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থের দিগ্বিজয়ী রূপকথা কবিতায় লেখিকা দেখিয়েছেন পুরানো আদর্শ ও মূল্যবোধের ভাঙন থেকে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব দিয়েছেন রাজপুত্রকে। রূপকথার রাজপুত্র বিশ্বাস আর ভালোবাসায় ভর করে পৌঁছে যান এক সুন্দর মানবিক পৃথিবীতে। কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনলে কবিতার বিষয়বস্তুটি সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতার ব্যাখ্যা এবং শব্দার্থ আলোচনা করা হলো। কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক ও শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। চলো এবার তাহলে কবিতাটির শব্দার্থ এবং ব্যাখ্যামূলক আলোচনা করা যাক। দিগ্বিজয়ী রূপকথা, নবনীতা দেবসেন। আমি রাজপুত্র, হলেই নেই বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানি দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আমি রাজপুত্র। রাজপুত্রদের বংশ পরম্পরায় নিয়ম হলো যুদ্ধ জয়ে তাদের যেতেই হয়, বা রাজার শরীরে রাজশক্তি প্রবাহিত, তাই দিগ্বিজয়ের আকাঙ্ক্ষা প্রত্যেক রাজপুত্রের মধ্যেই অবশ্যম্ভাবী। হলেনই বা দুঃখিনী জননী। দুঃখিনী জননী রাজপুত্র হলেও, যদিও বা জননী দুঃখিনী, তবুও প্রত্যেক রাজপুত্রর আকাঙ্ক্ষা দিগ্বিজয়ে যাওয়ার। দিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরানি দিলেন সাজিয়ে। আমরা রূপকথার গল্পে রাজার দুটো স্ত্রীর কথা শুনেছি। এক হলো সুয়োরানি, দুই দুয়োরানি। সুয়োরানি সে রাজার পাশেই থাকত, রাজা তাকে সর্বদাই ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখত, কিন্তু দুয়োরানি সে সংসারে বঞ্চিত ছিল, তাকে আলাদা জায়গায় থাকতে হতো, সারাটি জীবন সে দুঃখে কাটিয়েছিল। সেই দুয়োরানি বা দুঃখিনী জননী রাজপুত্রকে নিজের হাতে সাজিয়ে দিলেন। কবচ কুণ্ডল নেই, শিরস্ত্রাণ, কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল হল মহাভারতে কথিত কর্ণের অধিগত দুটি সম্পদ। এক হল কবচ, যা বর্মরূপে অর্জুন গ্রহণ করেছিল, আর ছিল দ্বিতীয়ত কুণ্ডল। কুণ্ডল বা বলয়, যা কানে পরা থাকত। এই দুটি কর্ণের অধিগত ছিল।
যার জন্য কর্ণ যুদ্ধে জয়ে অপরাজয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম ইন্দ্র এই কর্ণের কবচকুণ্ডলকে নিয়েছিল ছলনা করে। তুরিন, ধনুক তুরিন যুদ্ধের অন্যতম অস্ত্র বা হাতিয়ার ধনুক এবং তুরিন। এই ধনুকের যে তীরগুলো রাখার জন্য পিঠে যে আধার বা পাত্র থাকে তাকে তুরিন বলা হয়। শিরস্ত্রাণ, শির মানে মস্তক, শিরস্ত্রাণ মস্তক রক্ষাকারী আস্তরণ বা আভরণ, যা দিয়ে মাথাকে রক্ষা করা হয় যুদ্ধের সময়, সেটাকে শিরস্ত্রাণ বলা হয়। কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আশীর্বাদ হিসেবে দুটি জিনিস ছিল। আমরা কবিতার পরে সেটা দেখব। আলী রাজপুত্র যুদ্ধে যাবেন, মা দুঃখিনী হলেও সেই দুয়ারানী মা তাকে সাজিয়ে দিয়েছেন। নেই সেই মহাভারতের মহাযোদ্ধা কর্ণের কবচকুণ্ডল, নেই একজন যোদ্ধার ধনুক তুরিন, নেই শিরস্ত্রাণ, কিছুই নেই। আছে শুধুমাত্র আশীর্বাদী দুটি সরঞ্জাম। আশীর্বাদী সরঞ্জাম দুটির প্রথমটি হলো এই জাদু অশ্ব। জাদু অশ্ব, যে অশ্বকে মন্ত্রপুত করে দেওয়া হয়, যা মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। তেপন্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। দুটি আশীর্বাদী সরঞ্জাম, যার একটি হলো বিশ্বাস। এই বিশ্বাসে ভর করে রাজপুত্র জাদু অশ্ব নিয়ে বেরিয়ে পড়বে। এই জাদু অশ্বই মরুপথে হয় উট। মরুভূমির মধ্য দিয়ে চলতে গেলে একমাত্র উটই হলো তার শ্রেষ্ঠ অবলম্বন, কারণ মরু প্রান্তর দিয়ে যাওয়ার সময় জলকষ্ট থাকে, যা উটের পক্ষে ছাড়া অন্য পশুর পক্ষে সম্ভব নয়। তো এই জাদু অশ্বই কখনো মরুপথে উট হয়। আকাশে পুষ্পক, আবার আকাশে হয় পুষ্পক। পুষ্পক হলো আকাশে ওরা একটি রথ, যা মহাভারতে রাম রাবণের যুদ্ধে রাবণ ব্যবহার করেছিলেন। সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় এই পুষ্পক রথ ব্যবহার করেছিল রাবণ। আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, মনসামঙ্গল কাব্যের চাঁদ সওদাগরের যে বাণিজ্য তরী ছিল তাকে বলা হতো সপ্তডিঙ্গা। সপ্তডিঙ্গা তরী নিয়েই চাঁদ সওদাগর বাণিজ্যে যেতে। সেই সপ্তডিঙ্গা সেজেছে জলে, সিন্ধু মানে সমুদ্রের জলে। তেপান্তরে পক্ষীরাজ, রূপকথার গল্পের মানে জনপ্রিয় একটি মাঠ হলো তেপান্তর। তেপান্তরে পক্ষীরাজ ডানা বিশেষ ঘোড়া। রূপকথার গল্পে আমরা পক্ষীরাজ ঘোড়ায় চড়ার গল্প, রাজা বা রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বা তেপান্তরের মাঠ ফেরিয়ে চলেছে দানব বা দৈত্যকে হত্যা করার জন্য, আমরা রূপকথার গল্পে পড়ি। তো তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভর করেই রাজপুত্র যুদ্ধ যাবেন, যার জাদু অশ্ব নিয়ে। সে মরুপথে কখনো উট হবে, আকাশে পুষ্পক রথ, সমুদ্রে সপ্তডিঙ্গা, আবার তেপান্তরে পক্ষীরাজ হয়ে পৌঁছে যাবে দিগ্বিজয়ে। আশীর্বাদী সরঞ্জামের দ্বিতীয়টি বা 2 নম্বর হলো এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, আমাদের রাজপুত্রের কথা বলতে গিয়ে লেখিকা বলছেন, মনের মধ্যে সযত্নে রক্ষা করা বা মনের হৃদয়ের খাপ মনের মধ্যে রক্ষা করে রাখা মন্ত্রপুত অসি মানে তলোয়ার বা তলোয়ার, যা মন্ত্রপুত।
অর্থাৎ মনের মধ্যে যে ভালোবাসা, মনের মধ্যে হৃদয়ের মধ্যে থাকা ভালোবাসা, যে অসি কিনা শানিত ইস্পাত খণ্ড, লোহা সহজেই ভেঙে যায়, কিন্তু লোহার সঙ্গে বিশেষ প্রক্রিয়ায় ইস্পাত তৈরি করা হয় যা সহজেই ভাঙে না। এবং শানিত অর্থাৎ ধারালো বা চকচকে ধারালো ইস্পাত খণ্ড, অসিটা ছিল ধারালো ইস্পাত খণ্ডের। অভঙ্গুর, সহজেই ভাঙে না যা, নাম ভালোবাসা। তাহলে আশীর্বাদী দ্বিতীয় সরঞ্জাম ছিল ভালোবাসা, যে ভালোবাসা হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসির মতো সহজেই ভাঙে না এবং তীক্ষ্ণ ধারালো। নিশ্চিত পঞ্চব সেই তৃষ্ণাহারা খর্জুরের দ্বীপে, নিশ্চিত পঞ্চব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে। মন্ত্রপুত অসি যা হৃদয়ের খাপে ভরা বা ভালোবাসা যাই বলি না কেন, সেটাকে ভর করে কবি রাজপুত্রকে সাজিয়ে দিয়েছেন এবং সেই রাজপুত্র দিগ্বিজয়ে বেরিয়েছে। নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণাহর, তৃষ্ণাহর মানে তৃষ্ণা হরণ করে বা তৃষ্ণা মিটিয়ে দেয় যা খর্জুরের দ্বীপে। খর্জুর মানে খেজুরের দ্বীপে। আমরা জানি আরবের দেশগুলি খর্জুরের দ্বীপ বা খেজুরের দ্বীপ, যেখানে খেজুর গাছ প্রচুর জন্মায়। মরুভূমি অঞ্চলে একমাত্র বৃক্ষর মধ্যে উল্লেখযোগ্য বা খেজুর গাছেই, যার থেকেই তৃষ্ণা হরণ করতে পারে। এখানে কবিতার মধ্যে লেখিকা দেখিয়েছেন তৃষ্ণাহর খর্জুরের দ্বীপ বলতে সেই জায়গা যেখানে পৌঁছে গেলে মানব সমাজের মুক্তি ঘটবে। লেখিকা এই তৃষ্ণাহারা খর্জুর প্রসঙ্গটি এখানে উপস্থাপন করেছেন এই জন্যই, যেখানে এই পৃথিবীতে শুধু বিশ্বাস আর ভালোবাসায় ভর করে সব কিছুকে জয় করা যায় এবং বর্তমান অবক্ষয়িত সমাজ থেকে বেরিয়ে আসতে গেলে রূপকথার রাজপুত্রকে দিগ্বিজয়ে বেরোতে হবে এবং যেখানে গেলে জীবনের সমস্ত তৃষ্ণা মিটে যাবে। এটাই ছিল কবিতার মূল বিষয়বস্তু।